হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। আর পরীক্ষা যেহেতু এগিয়ে আসছে, তাই তোমরা সবাই খুব ভালো করে বাড়িতে পড়াশোনা করো। আমরা এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে টোটাল 3টে মডেল পেপারের কোশ্চেন করে ফেলেছি, 38 পেজ, 85 পেজ এবং 115 নম্বর পেজ। এবার আজকে আমরা 141 নম্বর পেজ থেকে কোশ্চেন সলভ করব। তাহলে চলো আজকে আমরা 141 নম্বর পেজ থেকে কোশ্চেনগুলো সলভ করতে থাকি। তবে হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে আরও বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও অনেক বেশি উপকৃত হয়। তাহলে চলো আমরা আজকে প্রথম কোশ্চেন দেখে নিই কী রয়েছে। দেখো, বলা রয়েছে বন চারালের প্রকরণ। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন। বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফলকের পার্শ্বপত্র দুটি ওঠানামা করে। এটি সামগ্রিক চলন, স্বতঃস্ফূর্ত চলন, স্বতঃস্ফূর্ত বক্র চলন, নাকি আবিষ্ট বক্র চলন, না ট্রপিক চলন? তো প্রথমত আমি আগে তোমাদেরকে বলি যে সামগ্রিক চলন কাকে বলা হয়। অর্থাৎ কি, স্বতঃস্ফূর্তভাবে বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহ বা উদ্ভিদের কোনো দেহাংশ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে বলি আমরা সামগ্রিক চলন। যেমন হচ্ছে যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এইটি হচ্ছে কি সামগ্রিক চলন। এবার পরের যে পয়েন্টটি রয়েছে কি, স্বতঃস্ফূর্ত বক্রচলন। তাহলে স্বতঃস্ফূর্ত বক্রচলন শুনে আমরা বুঝতে পারছি কি হতে পারে। স্বতঃস্ফূর্ত বক্রচলন বলতে গেলে উদ্ভিদদের যে বক্রচলনে কি হয়, স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে ঘটে, তাকে আমরা বলে থাকি স্বতঃস্ফূর্ত চলন। এই চলনও হচ্ছে কিন্তু দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, একটা হচ্ছে প্রকরণ চলন। এবার আমি একটা জিনিসে আসি, এই যে এই কোশ্চেনটা কিন্তু বলা রয়েছে বন চারালের প্রকরণ চলন। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো যে অ্যান্সারটা তাহলে আমাদের কি হতে পারে, স্বতঃস্ফূর্ত বক্রচলন। কারণ আমি কি বললাম, স্বতঃস্ফূর্ত বক্রচলন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ চলন। আর এখানে আমাদের প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে যে বন চারালের প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় কোন ধরনের চলন। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে স্বতঃস্ফূর্ত বক্রচলন। এবং আবিষ্ট বক্রচলন কাকে বলে সেটাও তোমাদেরকে একটু জানিয়ে রাখি। যখন উদ্ভিদদের কোনো অঙ্গ বা উদ্ভিদদের যে অঙ্গ রয়েছে সেইটি হচ্ছে কি বহিস্থ কোনো উদ্দীপকের গতিপথ এবং তীব্রতার প্রভাবে হয়ে থাকে, তখন তাকে আমরা বলে থাকি আবিষ্ট বক্রচলন। এটা আবার দুই ধরনের হয়ে থাকে, ট্রপিক এবং হচ্ছে ন্যাস্টিক চলন। তো আমরা তাহলে এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম যে এটির হচ্ছে কি বি হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে বলা রয়েছে যে নিচের কোন বেঠিক জোটটি কোনটি বেঠিক সেটি শনাক্ত করতে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ডিম্বাণু নিঃসরণ, লিউটিনাইজিং হরমোন, হাইপোগ্লাইসেমিয়া, ইনসুলিন, শ্বাসক্রিয়া হার বৃদ্ধি, অ্যাড্রিনালিন, বিএমআর হ্রাস, থাইরক্সিন। তো এখানে যেহেতু বেঠিক অর্থাৎ কোনটি ভুল জিজ্ঞাসা করা হয়েছে, তো ডিম্বাণু নিঃসরণ, লিউটিনাইজিং হরমোন এটি ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া, ইনসুলিন এটাও ঠিক আছে, শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি, অ্যাড্রিনালিন এটাও ঠিক আছে, কিন্তু ভুল হচ্ছে বিএমআর হচ্ছে হ্রাস করে হচ্ছে থাইরক্সিন। তো এখানে হচ্ছে বিএমআর বৃদ্ধি হবে, এটি থাইরক্সিন হরমোন। তারপর আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি বলা রয়েছে নিসেল দানা হলো নিউরনের কোষ দেহে থাকা নিষ্ক্রিয় সেন্ট্রিওল, এক প্রকার জাইমোজেন দানা, রাইবো নিউক্লিয় প্রোটিন দানা, নাকি গলগি বডির মাইক্রোভেসিকেল। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে রাইবো নিউক্লিয় প্রোটিন দানা। তারপর আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে একটা ম্যাচ দি ফলোয়িং দেওয়া রয়েছে। এখানে কোষচক্রের যে তোমরা দশাগুলো পড়েছো G1, S, G2, G0, তো সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। দেখো মিলিয়ে দেখি কোনটার সাথে কোনটা মিল হচ্ছে। প্রথমত বলা রয়েছে কোষচক্রের G1 দশা, S দশা এবং G2 দশা। এদিকে দেখো বলা রয়েছে ডিএনএর পরিমাণ 2C থেকে 4C, বিভিন্ন প্রকার আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ, আর বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর, ডিএনএ পলিমারেজ ইত্যাদি সংশ্লেষণ। তোমাদেরকে এখানে একটা কথা বলি, এস দশা বলতে গেলে আমরা কি বুঝি, সিনথেসিস ফেজ অর্থাৎ সংশ্লেষণ দশাকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে কি হয়, ডিএনএ প্রতিলিপিকরণ হয় বা ডিএনএ দ্বিত্বকরণ হয়ে থাকে, তোমাদের বইয়ে লেখা আছে দেখবে। তো এখানে আমাদের
কোনটা হবে, বি এর সাথে ম্যাচ করবে হচ্ছে কি ডিএনএ এর পরিমাণ 2C থেকে বেড়ে কতটা হয় 4C অ্যামাউন্ট হয়ে যায়। তো এখানে অ্যান্সারটি হবে তাহলে আমাদের বি এর সাথে ম্যাচ হচ্ছে দেখো যে 1 নম্বরটা। এবার তারপরে আমাদের পড়ে থাকছে এ আর সি নম্বর। তোমরা প্রত্যেকেই জানো G1 এবং G2 উভয় দশার ক্ষেত্রে কিন্তু আরএনএ এবং প্রোটিন দুটোই সংশ্লেষণ হয়, কিন্তু এখানে আমরা G1 দশার ক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো এখানে অপশানে দেওয়া রয়েছে বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর বা যেটাকে আমরা বলে থাকি গ্রোথ ফ্যাক্টর আর ডিএনএ পলিমারেজ ইত্যাদি সংশ্লেষণ। তো আমাদের এখানে G1 দশায় হয়ে যাবে হচ্ছে কি বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর, ডিএনএ পলিমারেজ ইত্যাদি সংশ্লেষণ, এবং G2 দশায় হয়ে যাবে হচ্ছে কি বিভিন্ন প্রকারের হচ্ছে আরএনএ এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষ। তাহলে আমাদের অপশানটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তার মানে এ হচ্ছে আমাদের 3 নম্বরের সাথে ম্যাচ হচ্ছে, বি হচ্ছে আমাদের 1 নম্বরের সাথে ম্যাচ হচ্ছে, এবং সি হচ্ছে 2 নম্বরের সাথে পয়েন্টের সাথে ম্যাচ হচ্ছে। এরপর দেখো একটি কোশ্চেনে বলা রয়েছে একটি এ বিবি জিনোটাইপ যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায়। এখানে তোমরা জানো ফর্মুলা হচ্ছে কি 2n, আর এখানে গ্যামেটগুলো কি হতে পারে এ বি, একটা বড় হাতের এ বড় হাতের বি, আবার একটা কি হতে পারে ছোট হাতের এ বড় হাতের বি হতে পারে, আর এখানে দুটোই তার মানে আমরা গ্যামেট পাচ্ছি। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, যেহেতু এখানে 2n, এখানে এক ধরনের হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে, তাহলে 2 1 সমান হচ্ছে 2 অ্যান্সার, 2 ধরনের গ্যামেট আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। তারপর 6 নম্বর প্রশ্নটি বলা রয়েছে যে পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোসোমের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা জানি হচ্ছে কি যে অটোসোমের সংখ্যা হচ্ছে কি 22টি হবে, আর আর একটা কোনটা থাকে যেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তো সেটা তো এখানে নেই। তো এখানে যেহেতু অটোজোমটা জানতে চাওয়া হচ্ছে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে 22টি। তারপর বলা রয়েছে একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়, অটোগ্যামি, অ্যালোগ্যামি। এখানে এইটা একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটা জিটোনোগ্যামি নয়, এটা গেইটেনোগ্যামি হবে, আর এটা জেনোগ্যামি। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে কি কুমড়ো গাছের পুরুষ এবং স্ত্রী ফুলের মধ্যে পরাগ সংযোগকে বলে থাকি আমরা গেইটেনোগ্যামি। তো এখানে আমাদের বাকি যে রয়েছে যেমন অটোগ্যামি, তারপরে জেনোগ্যামি, এগুলোর মানেটা আমরা একটু জেনে নিই। যেমন হচ্ছে অটোগ্যামি অর্থাৎ কি, যখন কোনো উভলিঙ্গ ফুলের পরাগধানীতে যে পরাগরেণু উৎপন্ন হয় সেটি ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলি অটোগ্যামি। যেমন হচ্ছে জবা, করবী, অপরাজিতা, ধুতুরা, এইগুলোতে হচ্ছে অটোগ্যামি। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে একই ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ। অন্যদিকে গেইটেনোগ্যামিটা কেমন দেখলাম, যে যখন একই গাছের দুটি ভিন্ন ফুলে পরাগ সংযোগ, যেমন আমরা এই কুমড়ো গাছের ক্ষেত্রে দেখলাম, এটাই হচ্ছে গেইটেনোগ্যামি। আর একটি কি রয়েছে না, তো হচ্ছে জেনোগ্যামি, বা আর একটা হচ্ছে অ্যালোগ্যামি। তো এই অ্যালোগ্যামিতে অ্যালো কথার অর্থ হচ্ছে অন্য, আর গ্যামাস কথার অর্থ হচ্ছে মিলন বা ম্যারেজ। তো এখানে হচ্ছে কি যখন এই ইতর পরাগযোগের ক্ষেত্রে একটি গাছের যখন ফুলের পরাগরেণু অন্য একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলে থাকি অ্যালোগ্যামি। তাহলে আমরা এখানে 3টে জিনিস জানতে পারলাম। এবার আমরা চলে আসবো আবার 8 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা গেল ক্রোমোসোমগুলো ভি, এল এবং আই ইত্যাদি ইংরেজি অক্ষরের আকৃতি ধারণ করেছে। এটি কোন দশা বলে মনে হয়, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ নাকি প্রোফেজ? তো এটি হচ্ছে কোন দশা, এটি হচ্ছে অ্যানাফেজ দশায় এগুলো দেখা যায়। তারপর বলা রয়েছে 9 নম্বর প্রশ্নে এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ রোগে আক্রান্ত, তার রক্তে নিম্নলিখিত কোন তঞ্চন সহায়ক ফ্যাক্টর অনুপস্থিত, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 7 নাকি ফ্যাক্টর 10? তো তোমরা আগের দিনে একটা কোশ্চেন পড়েছিলে, সেখানে আমরা কি পেয়েছিলাম, ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির জন্য হচ্ছে কি হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ রোগটি দেখতে পাওয়া যায়। তারপর আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। এখানেও একটা ম্যাচ দ্য ফলোইং দিয়েছে। দেখো বলা রয়েছে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। এখানে বলেছে যে সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক সেটা জানতে হবে। যেমন আমরা প্রত্যেকে আগে
একটা এর আগে কোশ্চেন আমরা জেনেছিলাম আগের দিন একটা মডেল পেপারে, যে সমবৃত্তি অর্থাৎ যাদের কাজ একই কিন্তু গঠন আলাদা, অন্যদিকে সমসংস্থ যাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, তারা হচ্ছে সমসংস্থ অঙ্গের মধ্যে। তাহলে দেখো প্রথমে বলা রয়েছে এখানে কি কি অপশন, 4টে অপশন দেওয়া আছে দুটো দুটো করতেই। তো প্রথমটাতে বলা রয়েছে সমসমস্ত অঙ্গদের উৎপত্তি এবং গঠনগতভাবে এক। তারপর বলা রয়েছে কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির, অভিসারী অভিব্যক্তির ফলাফল। উদাহরণে বলা রয়েছে মানুষের হাত এবং হচ্ছে পাখির ডানা। তো এবার হচ্ছে যে এখানে কোনটা কোনটা ঠিক হতে পারে। এখানে দেখো যে উৎপত্তি এবং গঠনগতভাবে এক, যেহেতু সমস্ত অঙ্গদের গঠন এক, তার মানে তাদের উৎপত্তিও এক। তো এই কারণে এই অপশনটি সঠিক রয়েছে। তারপরে বলা রয়েছে কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির, এটিও ঠিক বলা রয়েছে কারণ তাদের কাজগুলি ভিন্ন হয়। তারপর বলা রয়েছে অভিসারী অভিব্যক্তির ফলাফল, এইটি হয়েছে ভুল, কারণ এটি হচ্ছে কি অপসারী অভিব্যক্তির ফলাফল। অন্যদিকে সমবৃত্তি অঙ্গতে যদি চলে আসো, দেখো এখানে লেখা রয়েছে উৎপত্তি এবং গঠনভাবে আলাদা, ঠিক বলা রয়েছে। কার্যগতভাবে এক, এটাও ঠিক। এখানে বলা রয়েছে অপসারী অভিব্যক্তির ফলাফল, কিন্তু না, এটি হচ্ছে অভিসারী অভিব্যক্তির ফলাফল। তাহলে এখানে আমাদের কোনটি অ্যান্সার হয়ে যাবে, যেহেতু আমরা এখানে 1, 2 এবং 4 এই 3টে অপশানই সঠিক, কিন্তু এখানে অপশানের মধ্যে এরকম কোথাও দেওয়া নেই 1, 2 এবং 4। তো সেক্ষেত্রে আমরা এখানে বি নম্বর অপশানটাই দেখো দেওয়া রয়েছে 1, 2, 3। তো 3 তো এখানে অ্যান্সারটি ভুল রয়েছে, 3 যে অপশানটি, তো সুতরাং এখানে 1, 2, 4 হবে। এখানে যাই হোক প্রিন্টিং মিস্টেক আছে, তো এখানে তোমাদের এটা কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। বলা রয়েছে উটের আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য। আরবিসি গোলাকার এবং নিউক্লিয়াস যুক্ত, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন, আরবিসি গোলাকার ও নিউক্লিয়াসবিহীন এবং আরবিসি হচ্ছে কি ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। তো তোমরা প্রত্যেকেই জানো যে এখানে আরবিসিটা কেমন হয়ে থাকে। আরবিসিটা হচ্ছে কি না, তো আমাদের হচ্ছে নিউক্লিয়াস যুক্ত হয় এবং ডিম্বাকার হয়, যাতে করে তার জল সহনের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। তারপর আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নে। এখানে আমাদের এই ঘোড়ার যে অভিব্যক্তি সেখান থেকে কোশ্চেনটি দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে বিভিন্ন যুগ সম্পর্কে, তো তোমরা জানোই যুগগুলো আমরা কি কি দেখেছিলাম, যেমন হচ্ছে কি প্লিস্টোসিন, প্লায়োসিন, মায়োসিন, তারপরে অলিগোসিন, ইওসিন, এই যুগগুলোর কথা আমরা জেনেছি। এবার এই প্রত্যেকটা যুগের ক্ষেত্রে কিন্তু ঘোড়াগুলির নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে। যেমন আমরা ইওসিন যুগে ইওহিপ্পাস ঘোড়া পেয়েছি, প্লিস্টোসিন অর্থাৎ বর্তমান যুগে যে ঘোড়াগুলো রয়েছে তার নাম হচ্ছে ইকুয়াস। ঠিক সেই রকমই এখানে দেখো একটা সিকোয়েন্স হিসেবে সাজাতে হবে। প্রথম অপশানে বলা রয়েছে কি যে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস দেওয়া রয়েছে। তো তোমাদেরকে তো এখনই বললাম যে ইকুয়াস হচ্ছে সব থেকে মানে এখন যে ঘোড়া যে ইয়েটা সেটা হচ্ছে ইকুয়াস। তো এখানে হচ্ছে কি এই যে প্রথম অপশানটি দেওয়া রয়েছে এখনই যেটা বললাম, অর্থাৎ ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এই অ্যান্সারটি কিন্তু ঠিক, প্রথমের অপশানটাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার রয়েছে। আর তোমরা এখানে ভালো করে যুগের নামগুলোকেও মনে রাখবে যে কোন যুগে কোন ঘোড়া ছিল, তো সেই নামগুলোকেও ভালো করে মনে রাখবে। আমি তো বলে দিলাম, তোমরা একবার বাড়িতে রিডিং পড়ে নেবে সেখান থেকে। তারপর আমরা পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনটি বলা রয়েছে 13 নম্বরে, যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, নাইট্রোজেন ডাই অক্সাইড নাকি নাইট্রাস অক্সাইড। তো এখানে হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, তো নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে কি গ্রিনহাউস গ্যাস নয়। তারপর আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটি বলা রয়েছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস, থিওব্যাসিলাস বা থায়োব্যাসিলাস, তারপর হচ্ছে নাইট্রোব্যাক্টার নাকি ক এবং খ উভয়। এবার দেখো এখানে কোশ্চেনটাতে কিন্তু দুটো নামই দেওয়া রয়েছে, সিউডোমোনাস এবং থায়োব্যাসিলাস, তো এখানে দুটোই অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ক এবং খ উভয়। তারপর বলা রয়েছে 15 নম্বর প্রশ্নে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োডাইভার্সিটি হটস্পট অন্তর্ভুক্ত তা হলো পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দারল্যান্ড নাকি হচ্ছে ইন্দো বর্মা। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োডাইভার্সিটি হটস্পট অন্তর্ভুক্ত সেটি হচ্ছে কি সুন্দারল্যান্ড। তাহলে আমাদের বিভাগ কয়ের টোটাল হচ্ছে 15টা কোশ্চেন ছিল, আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে আসবো বিভাগ ক্ষয়। প্রথম যে কোশ্চেনটি দেখো বলা রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলা রয়েছে। বলা রয়েছে যে উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে
কোন হরমোন অধিক পরিমাণে থাকে? তো এটি হচ্ছে কি না, তো সাইটোকাইনিন হরমোন হচ্ছে কি অধিক পরিমাণে থাকে। তারপর বলা রয়েছে চোখের কোন অংশ তারাতন্ত্রের সংকোচন এবং প্রসারণ ঘটায়? এটি হচ্ছে কি আইরিস হচ্ছে কি তারাতন্ত্রের সংকোচন এবং প্রসারণ ঘটায়। তারপরে বলা রয়েছে 3 নম্বর প্রশ্নে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেটা হচ্ছে কি NOR, এর আগের দিন আমরা একটা ম্যাচ দ্য ফলোয়িং এর এই কোশ্চেনটাই ছিল, সেম টু সেম কোশ্চেন এখানেই দিয়ে দেওয়া হয়েছে। সেদিন ম্যাচ দ্য ফলোয়িং এ ছিল, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেম কোশ্চেনই দেওয়া হয়েছে। এটি হচ্ছে কি গৌণ খাজ সেখানে অবস্থান করে। তারপর বলা রয়েছে ড্যাশ নামক সায়ানো ব্যাকটেরিয়াতে খন্ডিভবন দেখা যায়। এখানে কোশ্চেনে বলা রয়েছে সায়ানো ব্যাকটেরিয়া, সেহেতু এখানে অ্যান্সারটি হয়ে যাবে নষ্ট হচ্ছে কি খন্ডিভবন দেখা যায়। তারপর হচ্ছে কি 5 নম্বর প্রশ্নটি বলা রয়েছে উদ্ভিদের হচ্ছে কি উভয় লিঙ্গ ফুল থেকে পুংকেশরকে অপসারণকে কি বলা হয়ে থাকে? এটি হচ্ছে কি ইমাস্কুলেশন। দেখো কিছু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, যেমন ইমাস্কুলেশন বলো, তারপরে এই যে এখন এই নর্ড যেটা বললাম যে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এই জিনিসগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপর 6 নম্বর প্রশ্নটি বলা রয়েছে একটি বিপন্ন ঔষধি ওষুধ, এখানে তোমরা সর্পগন্ধা লিখতে পারো, এছাড়াও আরো অনেক অ্যান্সার হতে পারে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। তারপর বলা রয়েছে, এবার আমরা চলে আসবো কোনটি সত্য না মিথ্যা নিরূপণ করতে বলা রয়েছে দেখো 7 নম্বর প্রশ্নে ট্রপিক জ্বলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ঠিক না ভুল? এটি সঠিক। তারপরে বলেছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কখনো কখনো বেমতন্তু গঠিত হয়, এটি ভুল রয়েছে, এটি কিন্তু ঠিক নয়। তারপর বলেছে মেন্ডেলের দ্বিসংকর জনন F2 যৌনতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় 1/16 এটি একবারেই ঠিক, কারণ কি F2 যৌনতে দ্বিসংকর জননের ক্ষেত্রে কিন্তু সেখানে 1/16 হয়। আমি তোমাদের ক্যালকুলেশনটা পাশে করিয়ে দিলাম, তোমরা আশা করছি দেখে বুঝতে পেরে যাবে। তারপর চলে আসবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটি বলা রয়েছে খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে না, এটি হচ্ছে ওয়াগটেল নৃত্য প্রদর্শন করে, যেটা ইংরেজি 8 বা বাংলায় 4 অক্ষরের মতন দেখায়। তারপর 11 নম্বর প্রশ্নটি বলা রয়েছে হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জি জনিত রোগ, এটি হচ্ছে সঠিক। তারপর বলা রয়েছে ল্যামার্কের মতবাদ অনুসারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটিও ঠিক রয়েছে। তাহলে আমাদের এখানে এই কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। এখানে ম্যাচ দ্য ফলোইং রয়েছে, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। যেমন রয়েছে জিববেরেলিন, তো জিববেরেলিন কি করে না, তো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর আছে কর্পাস ক্যালোসাম, যেটি হচ্ছে কি গুরু মস্তিষ্কর সাথে এখানে ম্যাচ হয়ে যাবে। তারপর হ্যাপ্লয়েড কোষ, সেটা হচ্ছে কি পরাগরেণু। আর তারপরে বার্ধক্য দশায় কি হয় না, তো চোখের ছানি পড়ে যায়। তারপর আছে অটোজোমীয় রোগ, সেটা হচ্ছে কি না, তো হচ্ছে থ্যালাসেমিয়া। আর বায়োজেনেটিক সূত্র কে দিয়েছিলেন? বিজ্ঞানী হচ্ছে হেকেল। তাহলে আমাদের ম্যাচ দ্য ফলোইংও কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমরা বিশদ, মানে একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। এখানে বিসদৃশ শব্দটি প্রথমে দেওয়া রয়েছে, বেছে লেখো। বলা রয়েছে অপশানে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু নাকি হচ্ছে অডিটরি স্নায়ু। তো তোমরা মানুষের 12 জোড়া করোটি স্নায়ু আছে সে সম্পর্কে জেনেছো। এবার সেই ক্ষেত্রে আমাদের এই স্নায়ুগুলো হচ্ছে কি আমরা 3 ভাগে ভাগ করে থাকি, যেমন হচ্ছে বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু এবং হচ্ছে মিশ্র স্নায়ু। বা অন্তর্বাহী যে স্নায়ু সেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ। তারপরে বহির্বাহী স্নায়ু সেটাকে বলে থাকি আমরা হচ্ছে এফারেন্ট নার্ভ, এবং মিশ্র স্নায়ু সেটাকে বলে থাকি মিক্সড নার্ভ। তো এবার হচ্ছে আমাদের যেগুলো অপশানে দেওয়া রয়েছে অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। তো অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি এই 3টে স্নায়ু হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ুর মধ্যে পড়ে, কিন্তু যেটি হচ্ছে আমাদের ভেগাস স্নায়ু সেটি হচ্ছে কার মধ্যে পড়ছে, সেটি হচ্ছে মিশ্র স্নায়ুর মধ্যে পড়ছে। তো সেই কারণের জন্য আমাদের এখানে অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে কি যে এইটি হচ্ছে কি আলাদা ভেগাস স্নায়ুটাই। তারপর আমরা চলে আসবো 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নটি বলা রয়েছে দেখো যে জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে কি বলা হয়? তো এটিকে বলা হয় সিয়ন। তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো, তাহলে স্টক কাকে বলা হয়। এবার আমরা চলে আসবো 21 নম্বর প্রশ্নে। বলা রয়েছে যে নিচে সম্পর্কযুক্ত একটি শর্ত জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে হবে।
প্রথমে বলা রয়েছে চাপড়ামারি অভয়ারণ্য, তাহলে সুন্দরবন কি হবে? সুন্দরবনকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ফেলতে পারি, বা তোমাদের বইয়ে যেহেতু জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক দেওয়া রয়েছে সেটাও তোমরা লিখতে পারো, তোমাদের যেটা মনে হবে অ্যান্সার সেটা এখানে লিখতে পারো। তারপর আমরা চলে আসবো 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নটি তোমাদের হচ্ছে ক্লাস 10-এর 5th চ্যাপ্টার থেকে দিয়েছে, যে এসপিএম বা যেটাকে আমরা বলে থাকি সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার। তো এখানে এসপিএম বলতে গেলে প্রথমে আমাদের যেটা মাথায় আসে যে এটার রেঞ্জটা হচ্ছে 10 মাইক্রোমিটারের থেকে এর হচ্ছে কি কম হয় এর আকারটা। তো সেক্ষেত্রে কি হয় যে বিভিন্ন ধরনের যে ধোঁয়া ধুলো বা এরোসেল এগুলো হতে পারে, যেগুলো হচ্ছে কি যানবাহন থেকে যখন মানে নির্গত যে ধোঁয়া থাকে সেইখানের মধ্যে যে কার্বন কণা থাকে তার আকারটা হচ্ছে কি 10 মাইক্রোমিটারের থেকেও কম হয়। তখন সেগুলো কি হয়, বাতাসের মধ্যে সেগুলি ভেসে বেড়ায় এবং কি হয় যে বায়ু দূষণের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় হচ্ছে এই এসপিএম। তারপর আমরা চলে আসবো হচ্ছে 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নটিতেও বলা রয়েছে যে কি 4টি বিষয়ের মধ্যে কোনটি এটির অন্তর্গত সেটা জানতে চাওয়া হয়েছে। প্রতিপাদ কোষ, ভ্রূণস্থলী, ডিম্বাণু আর হচ্ছে সহকারী কোষ। তো ভ্রূণস্থলীর অন্তর্গত হচ্ছে প্রতিপাদ কোষ, ডিম্বাণু এবং হচ্ছে সহকারী কোষ। এরপর আমরা চলে আসবো হচ্ছে 24 নম্বর প্রশ্নে। বলা রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি জানতে চাওয়া হয়েছে। তো এটি হচ্ছে কি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ হিমোফিলিয়া। তাই সেই কারণে দুটো মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগটি প্রকাশ পাবে। তাছাড়া কিন্তু এই রোগ মহিলাদের ক্ষেত্রে বাহক হবে মহিলারা। হ্যাঁ, যেমন আবার পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম সেক্ষেত্রে কিন্তু পুরুষরা, আমি তোমাদেরকে আগেই বলেছি, বাহক হবে না। সেক্ষেত্রে এক পুরুষ আক্রান্ত হবে। আর যদি সেইখানে যদি কোনো রকম এই প্রচ্ছন্ন জিন না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, বা যেটাকে আমরা বলছি হিমোফিলিয়া জিন, তো সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই পুরুষটি স্বাভাবিক পুরুষ হবে। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্ন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো বলা রয়েছে একটি শঙ্কর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। শঙ্কর গোলাকার অর্থাৎ কি, গোলাকারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, রাউন্ড আর দিয়ে। তো এখানে বলেছে আর আর, তাহলে একটা বড় আর একটা ছোট আরের সাথে কুঞ্চিত মটর গাছ অর্থাৎ দুটো ছোট আরের ক্রস যখন করানো যাবে তখন বলা হয়েছে যে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে। তো এখান থেকে আমাদের হচ্ছে কি 50% মতন আমরা এখানে বীজযুক্ত মটর গাছ পাবো। তোমাদের ক্যালকুলেশনটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিভাবে করতে হবে, আমি দেখিয়ে দিয়েছি। এরপর আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, বলা রয়েছে একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে যদি এফএসএইচ ক্ষরণ না হয় তাহলে কি ঘটবে। তো এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ কি যে ডিম্বাণু নিঃসরণ এর প্রক্রিয়া কিন্তু বাধা দান করবে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় সে বাধা দান করে। তাহলে আজকে আমাদের এখানে এই ভিডিওটি শেষ হয়ে গেল। এরপরের দিন আমরা পরের চ্যাপ্টারে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিও সিরিজটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে তাদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টার সময়।